হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো পুজো শেষ হলো, তো সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা। আশা করি তোমাদের সবার পুজো ভালো কেটেছে, সুন্দর কেটেছে। তো যেহেতু পুজোর রেশ চলছে, মানে পুজো শেষ হলো, তাই আজকে আমরা বেশি পড়বো না। আমি জাস্ট তোমাদের এই সহজ জিনিসটা একটু বোঝাই যে আমাদের হচ্ছে জীবনের প্রবাহমানতা, অর্থাৎ ইউনিট 2। সেই ইউনিট 2 এর জনন যে ভাগটা আছে, সেখান থেকে আমরা একটু দেখে নিই যে কি কি পড়বো, মানে কেমন ভাবে পড়লে পরীক্ষায় অ্যান্সার করতে সুবিধা হবে এবং কোথা থেকে কোশ্চেন আসে সেই জায়গাগুলো আমি একটু বলে দেবো আজকে। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা সম্পূর্ণ শেষ অবধি দেখো, আশা করি অনেক কিছু জানতে পারবে। তো প্রথমে আসে জনন। জনন কি এবং এর গুরুত্ব কি? জনন কি? জনন একটা প্রক্রিয়া, জীবের একটা চরিত্রগত বৈশিষ্ট্য হচ্ছে জনন। এবং এটা একটা প্রক্রিয়া যার মাধ্যমে জীব নিজ আকৃতি এবং নিজ সত্তা বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে নিজের বংশের ধারাকে অক্ষুণ্ণ রাখে বা নিজের অস্তিত্ব রক্ষা করে, সেটাই হচ্ছে জনন। তাহলে জনন কি বোঝা গেল, এবং জনন কি এর উত্তর থেকে আমরা পাবো যে জননের গুরুত্ব কি। জননের গুরুত্ব কি? এক হচ্ছে ওই যে বললো অস্তিত্ব রক্ষা, অর্থাৎ জীব নিজ সত্তা বিশিষ্ট এবং নিজ বৈশিষ্ট্য সম্পন্ন একটা অপত্য জীব সৃষ্টি করে নিজের বংশের ধারাকে অক্ষুণ্ণ রাখে, সেটাই হচ্ছে জননের গুরুত্ব। অর্থাৎ নিজের বংশের ধারাকে অক্ষুণ্ণ রাখা, অর্থাৎ অস্তিত্ব রক্ষা করা এবং নিজের বৈশিষ্ট্যকে বংশ পরম্পরায় প্রবাহিত করা, এটাই হচ্ছে জননের মুখ্য বৈশিষ্ট্য। নিজের প্রজাতিকে রক্ষা করা। তাহলে এবারে জননের ভাগ আছে দুটো ভাগ, অযৌন জনন এবং যৌন জনন, মেইন দুটো ভাগ, এবং আরেকটা আছে অঙ্গজ বিস্তার। তো আগে আমরা আসি অযৌন জননের ক্ষেত্রে, যেটা তোমাদের বইতে আছে, কি সেখান থেকে আমরা কি কি পড়বো। অযৌন জননটা আসলে কি? অযৌন জনন হচ্ছে যেখানে কোনো গ্যামেট উৎপাদন হয় না। অর্থাৎ আমরা এমনি নর্মাল জানি যে যৌন জননের ক্ষেত্রে দুটো জীবের প্রয়োজন হয়, একজন পুংগ্যামেট উৎপাদন করে, একজন স্ত্রী গ্যামেট। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একটা জীবের মধ্যে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়ে যৌন জনন সম্পন্ন হচ্ছে। কিন্তু অযৌন জননের ক্ষেত্রে সর্বদা একটা জীবই থাকে এবং সে বিভাজিত হয়ে, তাও কি পদ্ধতিতে? মাইটোসিস পদ্ধতিতে, মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস হয়, আবার অনেক সময় অ্যামাইটোসিস হয়। অ্যামাইটোসিস, মাইটোসিস আবার অনেক সময় অ্যামাইটোসিস। এই দুটো পদ্ধতিতে আহ এই দুটো পদ্ধতিতে কি করে? বংশ বিস্তার করে তারা। তাহলে অযৌন জনন কি হচ্ছে? গ্যামেট উৎপাদন হয় না এবং এর একক হচ্ছে রেণু। এই পয়েন্টটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে অযৌন জননের একক কি? অযৌন জননের একক হচ্ছে রেণু এবং এর গ্যামেট উৎপাদন হয় না। তো অযৌন জনন কি কি আছে? দ্বিবিভাজন। তোমাদের বইতে, আমাদের সিলেবাসে যা যা আছে সেগুলো আমরা একটু দেখি। যেটা হচ্ছে দ্বিবিভাজন। দ্বিবিভাজন বলতে যেটা অ্যামাইটোসিস পদ্ধতিতে হয়, যেটা হচ্ছে একটা কোষ সরাসরি দুটো কোষে বিভাজিত হয়ে যায়। একটা কোষ সরাসরি দুটো কোষে বিভাজিত হয়ে যায়, এটা হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতি। এবং এটাই দ্বিবিভাজন পদ্ধতি কারা করে? অ্যামিবার। অর্থাৎ অ্যামিবার মাতৃকোষটা বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করে, অর্থাৎ দুটো অপত্য অ্যামিবার সৃষ্টি করে। তো এই দ্বিবিভাজন কোথায় দেখা যায়? অ্যামিবাতে। আমরা নামগুলো পড়বো, ব্যাপারটা কি একটু জানবো এবং এক্সাম্পলটা ভালো করে, অর্থাৎ উদাহরণটা খুব ভালো করে মনে রাখবো, কারণ পরীক্ষায় অনেক সময় শর্ট কোশ্চেন আসে, উদাহরণ চাই। তো সেগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে দ্বিবিভাজন গেল। বহু বিভাজন। বহু বিভাজনটা কি? একটা কোষের মধ্যে নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হয় এবং তারপরে কোষটা বিদীর্ণ হয়ে প্রত্যেকটা নিউক্লিয়াসের সাথে কিছু সাইটোপ্লাজম যুক্ত হয়ে সেটা অপত্য কোষ সৃষ্টি করে। মানে একটা কোষের মধ্যে এই নিউক্লিয়াসটাই বারবার বিভাজিত হচ্ছে, তো বিভাজিত অসংখ্য নিউক্লিয়াস তৈরি করছে এবং এই নিউক্লিয়াসের চারিদিকেই সাইটোপ্লাজম সংযুক্ত হয়ে যাচ্ছে। তো এরকম সাইটোপ্লাজম সংযুক্ত এক একটা কোষ তৈরি করে ফেলছে, এবং সেটা যখন এই বড় সেলটা, তার মাতৃ সেলটা বিদীর্ণ হয়ে যাচ্ছে, তখন এক একটা কোষ বাইরে চলে আসছে, অর্থাৎ এক একটা নতুন অপত্য জীব তৈরি হচ্ছে। এটাই হচ্ছে বহুবিভাজন। এই বহুবিভাজনটা কাদের দেখা যায়? বহুবিভাজনটা দেখা যায় হচ্ছে প্লাজমোডিয়াম। আর কাদের দেখা যায়? ওপালি। এই দুটো জীবের দেহে, অর্থাৎ প্রাণীর দেহে দেখা যায় প্লাজমোডিয়াম আর ওপালিনার ক্ষেত্রে বহুবিভাজন দেখা যায়। এবারে আমরা আসবো ক্রোকোদ্গম। ক্রোকোদ্গমটা কি? ক্রোকোদ্গম হচ্ছে একটা সেল বা একটা জীব আছে, একটা কোষ বা একটা জীব,
সেই এগুলো তো সব এককোষী জীবের ক্ষেত্রে দেখা যায়, একটা কোষ বা একটা জীব তার হচ্ছে তাই এককোষী এবং বহুকোষী উভয় ক্ষেত্রেই দেখা যায় অযৌন জনন। যেমন অ্যামিবা এককোষী, প্লাজমোডিয়াম এককোষী। আহ, তো এর পরেরটায় আসি, যেটা কোরকোদ্গম বলছিলাম। কোরকোদ্গম হচ্ছে একটা কোষ থাকবে এবং বা একটা জীব থাকবে, তার দেহের থেকে একটা ছোট্ট সিস্ট তৈরি হবে, সেটাকেই বলা হচ্ছে কোরকোদ্গম। এবং সেই সিস্টটা আস্তে আস্তে বড় হয়ে নতুন জীব সৃষ্টি করবে। কোরকোদ্গম কাদের দেখা যায়? ইস্ট অর্থাৎ ছত্রাক, এটা একটা উদ্ভিদ, এবং হচ্ছে প্রাণী হচ্ছে হাইড্রা। অনেক সময় এরকম কোশ্চেন আছে, কোরকোদ্গম দেখা যায় আমরা একটা উদ্ভিদ এবং একটা প্রাণীর নাম লিখবো, উদ্ভিদ হবে ইস্ট এবং প্রাণী হবে হাইড্রা। খন্ডি ভ্রমণ অর্থাৎ দেহর যেখান থেকে মাঝখান থেকে ভেঙে গেলেও সেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি বা নতুন জীব সৃষ্টি হয়ে যায়। খন্ডি ভ্রমণ কাদের দেখা যায়? স্পাইরোগাইরা। পুনরুৎপাদন কোথায় দেখা যায়? পুনরুৎপাদন যেমন দেখবে টিকটিকির ল্যাজ কেটে গেলেও সেখান থেকে কিন্তু টিকটিকির নতুন ল্যাজ তৈরি হয়ে যায়, সেরকমই আহ, সেটা তো অঙ্গের পুনরুৎপাদন হলো, কিন্তু প্ল্যানেরিয়া নামক এক প্রকার প্রাণী আছে, প্ল্যানেরিয়া, যার দেহ অংশ কেটে গেলে সেখান থেকে নতুন প্ল্যানেরিয়া তৈরি হয়ে যায়, তার নতুন একটা জীব তৈরি হয়ে যায় সেখান থেকে। যেমন ধরো প্ল্যানেরিয়া দেখতে অনেকটা এরকমই হয়, এরকম প্ল্যানেরিয়া ধরো এখান থেকে কেটে গেল, তো এখান থেকে কেটে গেলে কি হবে? নতুন প্ল্যানেরিয়া তৈরি হয়ে যাবে, দুটো প্ল্যানেরিয়া তৈরি হয়ে গেল, দুটো প্ল্যানেরিয়া তৈরি হয়ে যাবে। অর্থাৎ কি হবে? যে কোনো অংশ কেটে গেলে সেখান থেকে নতুন জীব তৈরি হয়ে যাবে, সেটাই হচ্ছে পুনরুৎপাদন। তা আমরা একটু বিষয়গুলো জেনে রাখবো, খন্ডীভবন কি, পুনরুৎপাদন কি, কোরকোদ্গম কি। এগুলো তোমাদের ক্লাসের ভিডিওতে, যে মেন ক্লাসের ভিডিও আগে পড়িয়েছিলাম, সেখানে ভালো করে ছবি এঁকে ব্যাখ্যা করা আছে, সেখান থেকে তোমরা ভালো করে দেখে নেবে। আমি এখানে জাস্ট কি কি পড়তে হবে জনন চ্যাপ্টার থেকে, কিভাবে পড়তে হবে সেগুলো বলে যাচ্ছি। রেণু উৎপাদন, রেণু উৎপাদনটা কি? রেণু উৎপাদনে আছে যেমন মিউকর, তারপরে চলরেণু এবং অচলরেণু, দু প্রকারের রেণু আছে, জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, যেটা ফার্নে দেখা যায়। এছাড়াও আছে পেনিসিলিয়াম, কনিডিয়ার মাধ্যমে, মিউকর আছে, রাইজোপাস আছে, এক্সাম্পল গুলো ভালো করে পড়ে রাখবে। এরপরে আসি আমরা যৌন জননের ক্ষেত্রে। যৌন জননে তোমাদের কি আছে? সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, সেখানে আছে সপুষ্পক উদ্ভিদের যৌন জননের মধ্যে পরাগযোগ। পরাগযোগ আমরা সকলেই জানি কি, তো সেখানে পরাগযোগের দুটো ভাগ, একটা স্বপরাগযোগ, একটা ইতর পরাগযোগ। এখন ইতর পরাগযোগের স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা কি আমরা জানি। যে স্বপরাগযোগের সুবিধা হচ্ছে এখানে বাহকের কোনো প্রয়োজন হয় না, আর স্বপরাগযোগ যেহেতু একই উদ্ভিদের ফুলের মধ্যে হয়, তার জন্য কি হয়, এর প্রজাতির বৈশিষ্ট্য বিশুদ্ধ থাকে এবং বংশ পরম্পরায় একই বৈশিষ্ট্য সঞ্চালন ঘটে। কিন্তু এর অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যেহেতু একই বৈশিষ্ট্যের বংশানুসরণ বংশ পরম্পরায় ঘটতে থাকে, ফলে অপত্য উদ্ভিদটা দুর্বল প্রকৃতির হয়, তো বীজের অঙ্কুরোদ্গম বিলম্বিত হয়, রোগ জীবাণুর আক্রমণ ঘটে, এবং উদ্ভিদটার যে দুর্বলতা মানে সবল হয় যে পরবর্তী প্রজন্ম, সেটা হয় না, আস্তে আস্তে দুর্বলতা রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে থাকে। ইতর পরাগযোগের সুবিধা কি? ইতর পরাগযোগ আগে অসুবিধাটা বলে নি। ইতর পরাগযোগ যেহেতু বাহক নির্ভর, তাই অনেক সময় বাহকের বাহকের অভাব দেখা দিলে কি হয়, ইতর পরাগযোগ ব্যাহত হয়। এছাড়াও প্রচুর পরিমাণে রেণু উৎপাদন করতে হয়। আর কি হয়, যে বাহককে অ্যাট্রাক্ট আকর্ষণ করার জন্য গাছেদের ফুলগুলিকে বিভিন্ন রকম বৈশিষ্ট্য সমন্বিত দেয়, কোথাও নেকটার মকরন্দ থাকতে হবে, বা উজ্জ্বল বৈশিষ্ট্য উজ্জ্বল বর্ণযুক্ত ফুল হতে হবে, ইত্যাদি ইত্যাদি। আর সুবিধা হচ্ছে যেহেতু এখানে বিভিন্ন বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটছে, ফলে অপত্য উদ্ভিদটা কি হচ্ছে, যে বৈশিষ্ট্যগত ভাবে সবল হচ্ছে, এবং রোগ জীবাণু সহজে তাদের আক্রমণ করতে পারছে না। অর্থাৎ তারা সুবিধা হচ্ছে, কিন্তু অসুবিধা হচ্ছে তাদের প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হচ্ছে, এটাই যা। কিন্তু তারা অনেক বেশি স্ট্রং, সবল প্রকৃতির উদ্ভিদ। এর ইতর পরাগযোগের ভাগ আছে বায়ু, জল, পতঙ্গ, পক্ষী। বায়ু পরাগী আমরা জানি কি, ধান, গম ইত্যাদি ইত্যাদি। জল পরাগী পাতাঝাজি, পাতা শ্যাওলা। পতঙ্গ পরাগী আমরা জানি কি, দেখবো আম দেবো।
পক্ষী পরাগী পলাশ, শিমুল ইত্যাদি ইত্যাদি, মাদার, পলাশ, শিমুল ইত্যাদি। তাহলে বায়ু পরাগী ফুলের কিছু বৈশিষ্ট্য আছে। বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য বলতে আমরা কি করব, ফুলগুলো বর্ণহীন গন্ধহীন হয়, জল পরাগীও তাই বর্ণহীন গন্ধহীন হয়। কিন্তু বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে কি হয়, বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে যে রেণুগুলো হয় সেগুলো খুব হালকা হয়, শুষ্ক হয়, ফলে বাতাসে ভেসে থাকতে পারে। এবং এদের গর্ভমুণ্ড কি হয়, গর্ভমুণ্ড আঠালো প্রকৃতির হয়। আর কি হয়, রোমশ যুক্ত হয়, যাতে ভেসে থাকা রেণুগুলো এতে আটকে যেতে পারে। জলপরাগী ফুলের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য থাকবে পরাগ রেণু, সেটা হচ্ছে মোম আবৃত থাকবে, অর্থাৎ মোমের আস্তরণ দ্বারা আবৃত থাকবে, যাতে জলে ভিজে না যায়। এবং পরাগ রেণুগুলি খুবই হালকা হয়, যাতে জলে ভিজে থাকে। আর পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে কি হবে, পরাগরেণুগুলো কি হবে, পতঙ্গের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া ফুলগুলো, ফুলের বৈশিষ্ট্য কি হবে, ফুলগুলো উজ্জ্বল বর্ণের হবে এবং গন্ধযুক্ত হবে, সুগন্ধি ফুল হতে হবে। আর কি হবে, আর হবে হচ্ছে ফুলের মধ্যে বা ফুলে কি মকরন্দ বা নেকটার থাকবে, যেটা পতঙ্গের খাদ্য হিসেবে ব্যবহৃত হবে। সেরকম পক্ষী পরাগের ক্ষেত্রেও তাই, ফুলগুলো আকারে অনেক বড় হবে, মকরন্দ থাকবে, যা পাখিদের খাদ্য হিসেবে ব্যবহৃত হবে। আর গর্ভমুণ্ড আঠালো প্রকৃতির হতে হবে পতঙ্গ পক্ষী উভয়ের ক্ষেত্রেই, কারণ যাতে পরাগরেণুগুলো আটকে যেতে পারে সহজে। এবারে আসে অঙ্গজ বিস্তার। অঙ্গজ বিস্তারে কি আছে, ও আর স্বপরাগযোগের ক্ষেত্রে এরপরে কি আছে, এরপরে আছে নিষেক। নিষেক প্রক্রিয়াটা তোমাদের ক্ষেত্রে ক্লাসের ভিডিওতে ছবি এঁকে ভালো করে বোঝানো আছে, সেই ভিডিওগুলোর লিংক এই ক্লাসটার সাথে দিয়ে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ভালো করে দেখে নেবে। আর পতঙ্গ পরাগী ফুল, আরো বিভিন্ন রকমের পতঙ্গ পরাগী ফুল আছে, সেটা একটা শর্টসে বলা আছে তোমাদের, সেটাও তোমরা দেখে নেবে। অঙ্গজ বিস্তার, অঙ্গজ বিস্তারে কি আছে, প্রাকৃতিক এবং কৃত্রিম। প্রাকৃতিক অঙ্গজ বিস্তার, যেসব উদ্ভিদ প্রাকৃতিক ভাবে অঙ্গজ বিস্তার করে, যেমন মূল, কাণ্ড, পাতা ইত্যাদি। মূল, কাণ্ড, পাতা ইত্যাদি। মূল দিয়ে কি হয়, মূল দিয়ে কে বংশ বিস্তার করে, মূল দিয়ে বংশ বিস্তার করে হচ্ছে আহ রাঙালু। রাঙালু, রসালো মূল। রাঙালু মূল দিয়ে বংশ বিস্তার করে। কাণ্ড দিয়ে কে করে, কাণ্ড দিয়ে করে হচ্ছে আলু, মানে গোল আলু, আদা, আদা, আলু, এগুলো তো সব পরিবর্তিত কাণ্ড, তাই এরা কাণ্ডের মাধ্যমে বংশ বিস্তার করে। দেখবে আলুকে যদি এমনি রেখে দাও, আলু থেকে, আলুর মুকুল থেকে নতুন উদ্ভিদ বা নতুন গাছ বেরোচ্ছে, এগুলো প্রাকৃতিক অঙ্গজ বিস্তার, তা অঙ্গের মাধ্যমে বংশ বিস্তার করছে। আর পাতার মাধ্যমে আমরা সবাই জানি পাথরকুচি। পাথরকুচির পাতার থেকে দেখবে আহ নতুন গাছ বেরোয়, পাথরকুচির পাতার মুকুল থেকে নতুন গাছ বেরোয়, দেখবে খেয়াল করে। তাই এরা প্রাকৃতিক অঙ্গজ বিস্তার, অর্থাৎ অঙ্গের মাধ্যমে তারা বংশ বিস্তার করছে। যেমন মূল, রাঙা আলু, মূলের মাধ্যমে রাঙা আলু করছে, তারপরে কাণ্ডের সাহায্যে করছে আদা, আলু, পাতার সাহায্যে পাথরকুচি। এবারে কৃত্রিম, কৃত্রিম হচ্ছে যেখানে মানুষ ইন্টারভাল, অর্থাৎ মানুষ সেখানে মানুষের সাহায্যে সেটা হচ্ছে, সেটাই হচ্ছে কৃত্রিম। যেখানে হচ্ছে কাটিং বা শাখা কলম। কাটিং বা শাখা কলমের ক্ষেত্রে কি হচ্ছে, কাটিং বা শাখা কলমের ক্ষেত্রে কোনো উদ্ভিদের আহ, গাছের ডাল বা শাখা কেটে মাটিতে পুঁতে দিলে সেখান থেকে সেই ডালটা থেকে নতুন মূল সৃষ্টি হচ্ছে, এবং সেই ডালটা আস্তে আস্তে কি করছে, নিজের শাখা প্রশাখা বৃদ্ধি করছে। এটাই শাখা কলম বা গ্রাফটিং। এক্ষেত্রে কি হয়, অনেক সময় গোবর সার ব্যবহার করা হয়, বিভিন্ন কাদামাটি বা বিভিন্ন সারও ব্যবহার করা হয়। এবং প্রচুর পরিমাণে জলজ জায়গায়, মানে জলাভূমি, মানে মাটিটা জলাসিক্ত হতে হবে, অর্থাৎ শুকনো মাটি হলে চলবে না, মানে কাদা মাটি হতে হবে। ফলে শাখা কলম, যার জন্য শাখা কলমটা সফল হবে। তো হচ্ছে শাখা কলম কি হয়, দেখা যায় কোন কোন গাছে, গোলাপে করা যায়, জবাতে করা যায় ইত্যাদি, এইসব গাছের ক্ষেত্রে শাখা কলম করা যায়। এছাড়াও বিভিন্ন ফলের গাছ আছে, লেবু আছে, আপেল আছে, আম আছে, এগুলোতে শাখা কলম করা যায়। জোড় কলম বা গ্রাফটিং, জোড় কলম করতে কি হয়, জোড় কলমে হচ্ছে একটা স্টক থাকে, একটা স্টিয়ন থাকে, অর্থাৎ দুটো গাছ থাকে, একটা স্টক একটা স্টিয়ন। যে গাছটা মূল তন্ত্র সহ, যে গাছটাই অন্য গাছের ডাল আনে লাগানো হয়, সেটা হচ্ছে স্টক। আর যে গাছের ডাল এনে লাগানো হয়, সেটা হচ্ছে স্টিয়ন। এটা কোথায় দেখা যায়, এগুলো হচ্ছে আমের ক্ষেত্রে দেখা যায়, আম, লিচু, এইসব গাছের ক্ষেত্রে জোড় কলম দেখা যায়। আর অনুবিস্তারণ, অনুবিস্তারণটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এখান থেকে মাধ্যমিকে কোশ্চেন আসে অনুবিস্তারণ।
তো অনুবিস্তারণটা তোমাদের ক্লাসের ভিডিওতে, মেইন ভিডিওতে আরো ভালো করে বলা আছে। এছাড়াও যখন আমি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করাবো, কোশ্চেন দেখবো যে কি কি টাইপের কোশ্চেন হয়, তো সেখানে আমরা দেখবো অনুবিস্তারণটা একটু ভালো করে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো অনুবিস্তারণটা তোমরা পড়বে। আর অনুবিস্তারণের ব্যাপারটা হচ্ছে কোনো একটা গাছের বা কোনো একটা উদ্ভিদের বা কি করা হয়, কোনো মুকুল বা পরাগরেণু হোক বা বিভিন্ন এইসব আহ, যে ভ্রূণমুকুল হোক, এগুলো একটা কালচার মাধ্যমে কালচার করে সেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি করা, এটা হচ্ছে অনুবিস্তার বা মাইক্রো প্রপাগেশন। তো আচ্ছা, এই জনন চ্যাপ্টার থেকে জাস্ট আমি একটু, যেহেতু পুজো কাটলো তাই বেশি পড়ালাম না, এটা জাস্ট একটু ওভারভিউ দিলাম যাতে তোমরা পড়াশোনার সাথে অ্যাটাচ থাকতে পারো, ধীরে ধীরে পড়াশোনায় ফিরে আসো। এবং এগুলো জাস্ট এখান থেকে শর্ট কোশ্চেন গুলো ভালো করে দেখবে কি কি হয়, একবার পড়লেই তোমরা বুঝে যাবে। তো আবার বইয়ের মধ্যে চলে আসো, কারণ পুজো শেষ হয়েছে এবং পরের বছরই আমাদের মাধ্যমিক পরীক্ষা, ভালো করে প্রিপারেশন নিতে হবে। তো আজকে এই অবধি থাকলো, আবার দেখা হবে পরের ক্লাসে। টাটা।